সবাই, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম নদীপথ পার করে এসেছি একটা পুজো দিতে, আর সেই ঠাকুরটার নাম বলেছিলাম মা বর্গবীমা দেবী। যারা আগের দিনের ব্লগটা দেখেছো তারা তো বুঝতেই পারছো, আর যারা দেখোনি ঝটপট গিয়ে কিন্তু দেখে নাও। তো সেই মন্দির সম্পর্কে আজকে তোমাদের জানাবো। ওই ঠাকুরটা খুবই নাকি জাগ্রত, সেখানকার পুজো ব্যবস্থা আর মা বর্গবীমা দেবী আসলে কোন ঠাকুরের অংশ, সমস্ত কিছুটাই তোমাদেরকে আজকে শেয়ার করব ব্লগে। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। নদী পথে নৌকা সফর করে নামার সাথে সাথেই আমরা টোটো পেয়ে গেছিলাম। ওখান থেকে টানা টোটো পেয়ে গেছিলাম একদম মন্দিরের জন্য। আর এই জায়গাটার নাম হলো তমলু। তো এসে মোটামুটি সময় লেগেছিল কিন্তু 20 থেকে 25 মিনিটের মতো। দেন আমরা এখানে এসে একটা দোকানে ঢুকে পড়েছিলাম। সমস্ত পুজোর সামগ্রী এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর মন্দিরের একদম উল্টো দিকে এই দোকানটা, বিভিন্ন রকম জিনিস রয়েছে পুজো দেওয়ার জন্য, প্যাড়া বা মাখা সন্দেশ এইরকম টাইপের। আর ডালিগুলো সাজানো রয়েছে ফুল, ধূপকাঠি, আর তার সাথে সিঁদুর আর শাখা পলা নোয়া। যদি নেওয়া হয় তাহলে 110 টাকা, আর শাখা পলা নোয়া বাদ দিলে 55 টাকা। আর যে যেই রকম মিষ্টি নেবে সেই অনুযায়ী ওই ডালির সাথে মিষ্টির দামটা ওনারা ধরে নেবেন। তো এইবার ফাইনালি পুজো দিতে যাব। মন্দিরের একদম সাইডে দেখলাম দেয়ালেতে এইরকম একটা সুন্দর মায়ের প্রতিমা মূর্তি করাই আছে। আর মন্দিরের একদম বাম সাইডে রয়েছে কিন্তু এই বজরংবলীর মন্দিরটা। এই রকম দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মা বর্গবীমা দেবীর মন্দির। অনেকগুলো সিঁড়ি রয়েছে, আর মন্দিরের আশপাশটা লক্ষ্য করলাম বেশ কিন্তু ক্লিন ছিল। যেখান থেকে আমরা পুজোর ডালিটা কিনেছিলাম ওখানেই কিন্তু সব আমাদের জুতো রেখে দিয়েছিলাম। দেন ওখান থেকেই ওনারা হাত ধোয়ার জল দিয়েছিলেন। দেন তারপরে পুজোর ডালি নিয়ে আমরা মন্দিরের মধ্যে ঢুকছিলাম। আর এই মন্দিরে আমার কিন্তু প্রথমবার আসা, তবে মা, বাপি, ভাই এর আগে একবার এসেছিল, তাই আমি এবারে আসতে বললো তাহলে এই মন্দিরটা নাকি খুবই জাগ্রত, তাই সবাই মিলে একবার ঠাকুর দর্শনটা করেই নিলাম। আর বারটা ছিল কিন্তু মঙ্গলবার। এখানে নাম লেখার জন্য আলাদা আলাদা কাউন্টার করে ছোট ছোট এইরকম সাদা কাগজ রয়েছে পেন, যে যার নাম আর গোত্র লিখে ওই পুজোর ডালির মধ্যে নিয়ে সামনে দাঁড়াতে হবে। মন্দিরের পুরো এরিয়াটা কিন্তু বেশ বড়, অবশ্যই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আমিও কিন্তু বেশ ভালো করে চারিদিকটা ঘুরে দেখেছিলাম। আর এই দেয়ালের গায়ে এত সুন্দর কারুকার্য করায় মন্দিরটা চারিদিকে খুব ভালো লাগছিল। তো লাইনটা কিন্তু বেশ লম্বাই পড়েছিল, তবে সকাল সকাল আসার জন্য মা বাপিরা বলছিল অনেকটাই নাকি কম। এর আগের বারে যখন এসেছিল আরো বড় নাকি লাইন ছিল। আমরা মোটামুটি এই মন্দিরে পৌঁছে গিয়েছিলাম প্রায় 8:30 9টার দিক করে হবে, সেই জন্য ভিড়টা তুলনামূলক নাকি কম ছিল। 15 থেকে 20 মিনিট মতো লাইনে দাঁড়িয়েছিলাম। দেন কিন্তু ভেতরে একদম মায়ের কাছে পৌঁছে গেছিলাম। ওখানে বেশিক্ষণ একদমই সবাইকে দাঁড়াতে দিচ্ছে না, শুধু পুজোর ডালি থেকে শাখা পলা নোয়া থাকলে আর ফুলের মালা এই জিনিসগুলো ওনারা বার করে নিচ্ছেন। সিঁদুর কিন্তু ডালির ভেতরেই থাকছে। দেখলাম সবাই বাইরে এসে, এখানে বলি হয় যে জায়গাটায়, এখানেই সিঁদুরগুলো দিচ্ছিলেন। অন্যান্যদের মতো আমরাও কিন্তু পুজোর যে যার পুজোর ডালি থেকে সিঁদুরের কৌটো বার করে ওখানে একটু একটু করে সিঁদুর দিয়ে দিচ্ছিলাম। আর পুজো দিয়ে বেরোনোর পরেই কিন্তু আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছিল। দেন আমরা এইখানে সিঁদুর দিতে এসেছিলাম। আর ওখানে অনেকেই এওস্ত্রে মেয়েরা ছিলেন, তাই বলছিলেন যে ওখান থেকে মায়ের ওখান থেকে সিঁদুর নিয়ে যে যার মাথায় এরকম পরে নিচ্ছিলেন দেখলাম। আর একে অপরকে কিন্তু পরিয়েও দিচ্ছিলেন। মন্দিরের পরিবেশটা ছিল খুবই কিন্তু একদম শান্ত, ওই জন্য মনটা খুব ভালো লাগছিল। আর এখানে কিন্তু ভোগের ব্যবস্থাও রয়েছে, সেটা তোমাদের প্রথমেই বলছিলাম। সেটা কিরকম দাম পড়লো বা কিরকম কটা থেকে সবটা তোমাদের ধীরে ধীরে বলছি। আর এখানে দেখতেই পাচ্ছ, প্রথমেই বললাম একে অপরকে সবাই এই মায়ের এখান থেকে সিঁদুর নিয়েই সবাই কিন্তু পরিয়ে দিচ্ছিলেন। আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর, সমস্ত কিছু পুজোর কাজকর্ম হয়ে যাওয়ার পর এবার ভোগের জন্য কিন্তু টিকিট কাটতে হয় 110 টাকা করে পার পার্সন। আর বললো দুপুর 1:10 বা 15 নাগাদ করে এখানে ভোগ দেওয়া হয়। আর এই যে সামনের বড় জায়গাটা দেখালাম, ওখানে বসিয়েই নাকি ভোগ খাওয়া হয়। আর মন্দিরের দেয়ালের গায়ে কত সুন্দর কারুকার্য করা, তোমরা তো দেখতেই পাচ্ছ।
পুজো আমাদের দেয়া কমপ্লিট হয়ে গেছিল, আর কিন্তু ভোগের টিকিটটাও কেটে নিয়ে আমরা বাইরে এসেছিলাম পেট পুজো করার জন্য। একদম মন্দিরের বাইরেই ছিল একটা বড় মিষ্টির দোকান, সেখান থেকে পরোটা আর কচুরি নিয়ে আমরা 4 জনে মিলে বসে টিফিনটা করে নিচ্ছিলাম। দিন খাওয়া দাওয়ার পর আমরা গিয়েছিলাম তমলুকেরই অতি প্রাচীন একটা রাজবাড়িতে। সেই রাজবাড়িটার বর্তমান অবস্থা কিরকম আর রাজবাড়িটা ঘুরিয়ে নেক্সট দিনের ব্লগে তোমাদের দেখাবো। আজকে এই ঠাকুরের সমস্ত কিছু যেহেতু শেয়ার করছি, মন্দির সম্পর্কিত এবং ভোগ সম্পর্কিত সমস্ত কিছু, এর মাঝখানে আর রাজবাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখালাম না, ওটা নেক্সট দিনের ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মা বর্গভীমা দেবীর উল্লেখ রয়েছে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে, আর এখানে মা ভীমা রূপে পূজিত হয়ে থাকেন। মহামায়া সতীর যে দেহাংশের মধ্যে বাম পায়ের গোড়ালি এখানে পড়েছিল। 51টা পীঠের মধ্যে অন্যতম পীঠ হলো কিন্তু এই মা বর্গভীমা দেবীর মন্দির। এটা তমলুকে অবস্থিত, আর মন্দিরটার আশপাশটা তোমাদের ঘুরিয়ে পুরোটাই দেখাচ্ছি। আর এই গাছটার নাম কিন্তু আমার জানা নেই, তোমরা যারা ব্লগটা দেখছো যদি কেউ গাছটা চেনো বা গাছটার নাম জানো তাহলে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। এই গাছে যে যার মনস্কামনা করে কিন্তু এখানে একটা করে বেঁধে দিয়ে যাচ্ছে, এরকম দেখলাম। সবাই কিন্তু এখানে গাছটাকে বেশ মান্যতা দিচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মন্দিরে পুজো দেওয়ার লাইনটাও কিন্তু বেশ বড় হচ্ছিল। তখন ঘড়িতে বেজেছিল প্রায় 11টা সাড়ে 11টার মতো, তো লাইনটা বেশ কিন্তু বড় ছিল। দেন এটা দেখো মায়ের পবিত্র কুণ্ড লেখাই আছে। ওই পুকুরটা অনেকটা নিচে, কথাই যেখানে শুনলাম কথিত আছে যে ওই মন্দিরের যে গভীরতা ওই ডিস্টেন্স অনুযায়ী নাকি রয়েছে মায়ের ওই মহামায়া সতীর ওই অংশটা, বাম পায়ের গোড়ালিটা, তো সেখানেই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। মায়ের পবিত্র কুণ্ডুর একদম পাশে রয়েছে কিন্তু এরকম একটা বড় গাছ, আর সেই গাছকে কেন্দ্র করেই কিন্তু একটা ছোট্ট মন্দির আবার তৈরি হয়েছে। এখানে কিন্তু মা রূপে এই গাছকেও পূজিত করা হচ্ছে। আর প্রত্যেকটা দেয়ালে কিন্তু এত সুন্দরভাবে সব মূর্তিগুলো করা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আশপাশের ভিড়টাও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও কিন্তু বেশ বাড়ছিল। আর মন্দিরের গায়ে এত সুন্দরভাবে সমস্ত কিছু মূর্তিগুলো খোদিত করা রয়েছে, বেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। মন্দিরের চারিপাশের দেয়ালেই কিন্তু এইরকম বিভিন্ন ধরনের মূর্তি খোদিত করা রয়েছে। আর একদম মন্দিরের ভেতরেই কিন্তু এরকম 2টো দোকান রয়েছে যেখানে পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যাচ্ছে। এইটা একদম বাইরে থেকে, আর এই গেটটা দিয়ে একমাত্র কিন্তু মাকে ভোগ দেওয়া বা পুজো করার সময় ঢোকে। আর এইটা হলো পাবলিকের জন্য, এখান দিয়েই পুজো দিয়ে আমরা বেরিয়েছিলাম। মন্দিরের একদম বাম পাশে রয়েছে এই গাছটা। অনেকেই মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে এইরকম একটা বাঁধছেন দেখলাম সবাই, আর তার সাথে অনেকে সিঁদুরও দিচ্ছিলেন। ঘড়িতে 1:45 বাজতে না বাজতেই এইরকম ভোগ খাওয়ার জায়গায় কিন্তু একটা ভিড় লক্ষ্য করতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু ওনারা ঠিক 1:10 নাগাদ করেই খেতে বসার জন্য এরকম একটা আসন ওনারা পেতে দিলেন। আর যারা বয়স্ক মহিলা ছিলেন একদমই নিচে বসে খেতে পারেন না, সেই জন্য কিন্তু 2টো চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল, 4 টেবিল 2টো ছিল। অনেকেই কিন্তু মোটামুটি প্রায় 8 জন থেকে 10 জনের মতো টেবিলে বসে খাচ্ছিলেন। আর ওই যে লাল পোশাক পরে 2টো থালা হাতে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ওনারা কিন্তু মাকে ভোগ দিলেন। আমরা বসে আছি, সমস্ত কাঁসর ঘন্টা শাঁখ বাজিয়ে দেন এবার আমাদেরকে কিন্তু ওনারা ভোগ দেবেন খেতে। আর এখানে যে জিনিসটা লক্ষ্য করছিলাম, ভোগের যখন টিকিট কেটেছিলাম সেই সময় কিন্তু একটা করে স্লিপ দিয়েছিল, তো সেই স্লিপটা দেখালেই কিন্তু খাওয়ার জন্য থালাটা ওনারা দিচ্ছিলেন। আর ওই যে সমস্ত কিছু 4 জন দেখতে পাচ্ছ সব কিন্তু খাবারগুলো বয়ে এনে ওই সাইডে রাখছিল। ভোগের মধ্যে ছিল কিন্তু আলু ভাজা, সাদা ভাত, শুক্তো, ডাল, আর তার সাথে মাছের ঝাল, পায়েস, চাটনি। তবে মাকে নাকি এখানে প্রতিদিন ভোগ দেওয়া হয় শোল মাছ দিয়ে, কিন্তু সবার জন্য পোনা মাছের ঝালই ছিল।
আর ঠাকুরের ভোগ খেতে তো কখনোই খারাপ লাগে না, আমার তো বেশ ভালো লেগেছে। আর তোমাদের ব্লগটা দেখতে আজকে কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না।